মঙ্গলবার বাংলাদেশের ফুটবলের জন্য আরও একটা বিশেষ দিন। হংকং চায়নার বিপক্ষে মাঠে নামবে হামজা, জামাল, সমিত সুমরা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে খেলা। হংকং চায়না বাংলাদেশ ম্যাচ নিয়ে কথা বলতে আমার সাথে রয়েছেন শেখ আশিক। আশিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ পিয়ার। আশিক, এই মুহূর্তে সবচেয়ে চাপে আসলে কে? হংকং চায়না, বাংলাদেশ দল, নাকি বাংলাদেশের হেড কোচ হাভিয়ের কাবরেরা? নিঃসন্দেহে হাভিয়ের কাবরেরাই সবচেয়ে বেশি চাপে আছে এই মুহূর্তে, কারণ কাবরেরাকে বলা হচ্ছিল চাকরি বাঁচানোর শেষ সুযোগ। ঢাকায় যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচে বাংলাদেশ বাজেভাবে হেরেছে কাবরেরার ভুলে, এবং এখন 14 অক্টোবর, এবং আমি বিশ্বাস করি 14 অক্টোবরের এই ম্যাচটাই বাংলাদেশের ডাগ আউটে কাবরেরার শেষ ম্যাচ। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যদি বাংলাদেশ দল হেরে যায় তাহলে কাবরেরার অধ্যায় এখানেই শেষ হয়ে যাবে। এখানে যদি শেষ না হয় তাহলে এই কাবরেরাকে আসলে কতদিন টানবে বাংলাদেশ, আর কত সহ্য করবে বাংলাদেশের ফুটবল ভক্তরা? মানে সহ্যের একটা সীমা থাকে, সেই সীমা আসলে পার হয়ে গেছে। ফুটবল ভক্তদের আর সহ্য করার আসলে উপায় নেই। কারণ আপনি যদি দেখেন শেষ ম্যাচেও জায়ান আহমেদের পারফরমেন্স দেখে সবাই হতাশ হয়েছে, আফসোস করেছে যে এই জায়ান কেন শুধুমাত্র 25 মিনিট খেলবে। জায়ান আসলে 90 মিনিটস খেলার মতোই প্লেয়ার। আসলে সমিত সোমকে শুরু থেকে খেলাননি, ফাহামিদুলকে শুরু থেকে খেলাননি, কিংবা জায়ানকে শুরু থেকে খেলাননি, জামাল ভুঁইয়াকে শুরু থেকে খেলাননি। এবং বিমানবন্দরে যাওয়ার সময় জামাল ভুঁইয়া নিজে বলেছেন যে আসলে আমাদের চারজনের ইম্প্যাক্ট ভালো ছিল, আমরা আসলে শুরুর একাদশে খেলতে চাই। এবং জামাল ভুঁইয়ার এই চাওয়া আসলেই যৌক্তিক। শেখ আশিক একজন প্রবাসী সাংবাদিক, আপনি নিশ্চয়ই হয়তো দেখেছেন, তিনি দাবি করেছেন যে সাবেক সভাপতি ছিলেন কাজী সালাউদ্দিন, তার মেয়ের জামাই এজেন্ট হিসেবে কাজ করেছেন কাবরেরাকে আনার জন্য, যে কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাবরেরাকে আসলে চাকরি থেকে ছাঁটাই করতে রাজি হচ্ছে না। এমন কিছু কি আসলে আপনি তো নিশ্চয়ই দেখেছেন, এটা আসলে কতটা সত্য বা আপনি জানার চেষ্টা করেছেন কিনা? আপনি যে কথাটা বলছেন এই আলোচনাটা আসলে শোনা যায় শুধুমাত্র কাবরেরা না, এর আগে যারাই ছিলেন না কেন, কিংবা যে বাংলাদেশে যে ঘন ঘন কোচ পরিবর্তন হয়েছে, কাবরেরাই হচ্ছে মোটামুটি লং টাইম আছে। এর আগে যারাই পরিবর্তন হয়েছে, জেমিডে সহ যারাই ছিল, প্রত্যেকেরই আসলে শোনা যায় যে এজেন্ট একজনই, যে কাজী সালাউদ্দিনের মেয়ের জামাই, এটা শোনা যায়। এবং বাস্তবতা হচ্ছে কি, ধরেন যে আমরা একেবারে না আকাশ কুসুম কোনো কিছু, সালাউদ্দিন তো এখন আর বাফুফেতে নেই, তারপরও কি তার সেই প্রভাবটা এখনো কি প্রভাব আপনি কিভাবে আসলে ছুঁড়ে ফেলে দিবেন? প্রভাব সরিয়ে ফেলার একদমই সুযোগ নেই। আপনি ধরেন একটা প্রতিষ্ঠানে আছেন, ধরেন একটা প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন, সেখানে 15, 16 বা 20 বছর আপনার ওইখানে, আপনি হয়তো বা রিটায়ার্ড করেছেন বা চলে গেছেন, আপনার কিন্তু কিছু লোক থাকে যারা আপনার শুভাকাঙ্ক্ষী, কিংবা যে বীজ আপনি রেখে যাবেন সেই বীজ কিন্তু ফল দিবে, কিছু ফল হলেও দিবে। তো কাজী সালাউদ্দিনের অবস্থা, আপনি বলতে চাচ্ছেন তার লোক হয়তো এখানে রয়ে গেছে, খুবই স্বাভাবিক। আমার কাছে হয়তো বা প্রমাণ নেই, কিন্তু আমার কাছে যখন আপনি ধরেন যে কিছু আলোচনা হবে কিংবা হচ্ছে কিছু গুঞ্জন শোনা যাবে, কিছু সত্যতা অবশ্যই থাকে। এবং এটা আসলে যেহেতু আলোচনা হচ্ছে, হয়তো বা সম্ভাবনা থেকেই যায়, এটা একদমই না করার আসলে আমি আসলে উড়িয়ে দেওয়ার সুযোগ থাকে না কখনোই। আচ্ছা, বাংলাদেশের বেস্ট 11-এ যে কথাটা শুরুতে বলছিলেন, জায়ানের কথা বলছিলেন, সমিত সোমের কথা বলছিলেন, জামাল ভুঁইয়ার কথা বলছিলেন, এরা কি নেক্সট ম্যাচে হংকংয়ের বিপক্ষে স্টার্টিং 11-এ থাকবেন কিনা, আপনি কি মনে করেন? আমার কাছে যেটা মনে হয় যে কোচ হাভিয়ের কাবরেরা যদি ইচ্ছে করে বাংলাদেশ দলের ক্ষতি আরো একবার করতে না চান, তাহলে এদেরকে শুরুর একাদশে রাখবে। কিন্তু কাবরেরার মনে যদি থাকে যে আমাকে তো বিদায় করেই দিবে, আমার আর বাংলাদেশের ভালো খারাপ দিয়ে কি হবে, আমার তো শেষ হয়ে গেছে, সুতরাং আমি আমার ইচ্ছা মতো, যে তার যে ঘাটতের আমি বলে যেটাকে খারাপ ভাষায়, সেটা আরো একবার করি, আমার অবস্থানে আমি অনড় থাকি, বাংলাদেশের যা হয় হলো। যদি কাবরেরা এমনটা চান তাহলে তাদেরকে শুরুর একাদশে দেখা যাবে না। কিন্তু কাবরেরা যদি নিচের মন থেকে চান যে বাংলাদেশ দল জিতুক, বাংলাদেশ দল ভালো করুক, অন্তত আমি আমার শেষ ম্যাচ যদি এটা হয় যে অন্তত শেষ ম্যাচে ভালো করে দিয়ে যাই, তাহলে কাবরেরা হয়তোবা চাইবেন। কারণ আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, কাবরেরার চাকরি যাওয়ার পর এখন আপাতত কাবরেরাকে কেউ নিবে না। কাবরেরা এমন কোনো কিছুই করতে পারেনি, এমন কোনো হাই প্রোফাইল সে আগে থেকেও না। ইভেন একই সঙ্গে বাংলাদেশ দলের কোচ হওয়ার পর তার প্রোফাইল আরও নিচুতে গেছে, তার যে পারফরমেন্স। সুতরাং কাবরেরাকে আপাতত কেউ চাকরি দিবে না বাংলাদেশ থেকে চাকরি হারানোর পর। এবং এই জায়গাতে কাবরেরা আসলে যদি চায় যে অন্তত একটা ম্যাচে ভালো করে যদি নিজের সম্মানটা একটু হলেও বাঁচাতে পারেন, তাহলেই কেবল কাবরেরা তাদেরকে শুরুর একাদশে রাখবেন। না হয় আগের ম্যাচে যা করেছেন হয়তো বা সমিত সোমকে শুরু করাবেন, বাকিদেরকে বেঞ্চেই রাখবেন।
শেখ আশিক, সিন্ডিকেটের কথাটা বাংলাদেশের ফুটবলে বেশ জোরে সোরে শোনা যাচ্ছে এবং বিভিন্ন আলোচনাতেও আমি আপনার সাথে এটা নিয়ে কথা বলেছি। সিন্ডিকেটের ব্যাপারটাকে কিভাবে দেখবেন এবং সাদ উদ্দিনকে খেলানো এবং জায়ানকে বেঞ্চে বসিয়ে রাখা, এই ব্যাপারগুলো আপনার যখন আপনার হাতে এতগুলো ওয়েপন রয়েছে, তাদেরকে বেঞ্চে বসিয়ে আপনি বেস্ট 11কে ব্যবহার না করে বেঞ্চের 11কে কেন ব্যবহার করা হচ্ছে, এই প্রশ্নগুলো কি কাবরেরাকে কেউ কি করছে না বাফুফে থেকে? আচ্ছা, সিন্ডিকেটের যে ব্যাপারটা আপনি বলছেন, সিন্ডিকেটের ব্যাপারটা হচ্ছে সবসময় যে সিন্ডিকেটের মাধ্যমেই গড়ে ওঠে ব্যাপারটা কিন্তু এমনও থাকে না। ধরেন যে বাংলাদেশের ক্লাব ফুটবলে যেসব মানে এই ফুটবলাররা আসলে আসে থেকে ক্লাব থেকে আসে, তো প্রত্যেকেরই ক্লাব আছে। হ্যাঁ, তো বাংলাদেশের একটা সিস্টেম হচ্ছে কি, যখন হচ্ছে এটা হচ্ছে অলিখিত নিয়ম, যখন ধরেন যে আপনি একটা ক্লাবে যাচ্ছেন, তখন ওই ক্লাব, এমন অনেক ক্লাব আছে যাদের প্রভাব অনেক বেশি, এবং আপনি ওই ক্লাবে থাকলে ক্লাব আপনাকে নিশ্চয়তা দিবে যে হচ্ছে তুমি জাতীয় দলে নিয়মিত থাকবা, এবং জাতীয় দলে আপনি নিয়মিত খেলতে পারলেন মানে ক্লাবের কারণে যদি আপনি জাতীয় দলে নিয়মিত খেলতে পারেন, সেটা আপনার জন্য পোয়া বড় ব্যাপার। এটা যে শুধুমাত্র বাংলাদেশে আছে এটাও আপনার বলার সুযোগ নেই। আপনি লিরয় সানের কথা বলতে পারেন। লিরয় সানে যখন ম্যান সিটি থেকে বায়ার্ন মিউনিকে চলে যায়, তখন সানে পেপ গার্দিওলাকে বলেছিলেন যে হচ্ছে কিছু বিষয় থাকে যেটা আসলে বলা যায় না কিংবা বলা সম্ভব হচ্ছে না, হয়তোবা গার্দিওলাকে বলেছিলেন, কিন্তু এসে আসলে খোলাসা করা সম্ভব না, আমার ম্যান সিটিতে আমি থাকতে চাই কিন্তু আসলে থাকা সম্ভব হচ্ছে না। জার্মানিতে আপনি যদি বায়ার্ন মিউনিখ যাকে চায়, তাকে যদি আপনি বায়ার্ন মিউনিখের সাথে যদি জয়েন না করে, তার জার্মান জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায় এক প্রকার অলিখিতভাবে। এটা জার্মানিতে চলে, আপনার অনেক দেশেই এমন আছে। সুতরাং বাংলাদেশ তো ছোট দেশ ফুটবলের জায়গা থেকে, এটা থাকা খুবই স্বাভাবিক। আপনি একটা সময় ছিল, আপনি যদি আবাহনীর ফুটবলার হন, আপনি যদি আবাহনীকে না করে দেন যে আপনি আবাহনীতে যাবেন না, তাহলে আপনার জাতীয় দলের জন্য জায়গা এক প্রকার বন্ধ। এমন অনেক ফুটবলারের জন্য হয়েছে যে আবাহনীকে না করে দিয়েছে, তারপরে আর তাকে জাতীয় দলে দেখা যায়। আমি স্পেসিফিক ভাবে নাম বলতে পারি। ইমন বাবু ছিল বাংলাদেশ দলের ফুটবলার। ইমন বাবু যখন হচ্ছে বসুন্ধরা কিংসে জয়েন করলো, এরপর থেকে ইমন বাবু এত অসাধারণ মিডফিল্ডার ছিল, কিন্তু ইমন বাবুকে আসলে জাতীয় দলে আর দেখা যায়নি, কারণ ইমন বাবু আবাহনী থেকে ছেড়ে গিয়েছিল। এই ধরনের কথাগুলো শোনা যায় আসলে ফেসবুকে আপনি যদি ঢোকেন কিংবা হচ্ছে সামাজিক মাধ্যমে ঢোকেন, এবং যারা ফুটবল নিয়ে আলোচনা করে, যারা ফুটবল নিয়ে পড়ে থাকে, তাদের সাথে কথা বললেও আপনি দেখতে পাবেন যে এই আলোচনাগুলো হয়। তো যখন একটা জিনিস একদমই কিছু না ঘটে, তখন তা নিয়ে কেউ আলোচনা করবে না। তো কাবরেরার কথা আমি একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে হাভিয়ের কাবরেরা আসলে প্রবলেমটা কোথায়। হাভিয়ের কাবরেরা একজন ভীতু মানুষ। কেন ভীতু মানুষ? আপনি যদি একই জায়গায় বাংলাদেশের নারী দলের কোচ পিটার বাটলারের কাছেও একই ধরনের প্রেশার আসে যে একে নিতে হবে, তাকে নিতে হবে, একে নাও, তাকে নাও, মানে সিন্ডিকেটের যে জায়গাটা, এটা হচ্ছে মূলত নেপোটিজমের জায়গা থেকে আসে, যে আমার ক্লাবের ফুটবলার, আমার আত্মীয়, আমার সাথে ওর ভালো সম্পর্ক, কিংবা ও আমার প্লেয়ার। তো আমার যদি ফেডারেশনে ভালো অবস্থান থাকে, আমি চাইবই যে আমার প্লেয়ারটা জাতীয় দলে খেলুক। এই চেষ্টাটা আমি করব। তো যাদের আসলে ফেডারেশনে অবস্থা ভালো, যাদের আসলে ফেডারেশনে ক্ষমতা বেশি, তারা চাইবেই তাদের প্লেয়ারকে খেলাতে। তো আপনার যদি গার্ডস থাকে, তাহলে আপনি সরাসরি না করে দিবেন, যেটা করে বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলার। পিটার বাটলারের কাছে আপনি এই ধরনের রিকোয়েস্ট কিংবা এই ধরনের প্রেশার ক্রিয়েট করে কিচ্ছু করতে পারবেন না। পিটার বাটলার, এবং এর ফলটাও তো বাংলাদেশ নারী দল আগামী বছর অস্ট্রেলিয়া এশিয়ান কাপ খেলবে, অনূর্ধ্ব 20 দল এশিয়ান কাপ খেলবে। বাটলার রেজাল্ট এনে দিয়েছে, এবং বাটলার বলেছিলেন যে যাদেরকে আমি নিব না, কেউ পারেনি সেই সব ফুটবলারকে দলে ঢোকাতে। কিন্তু হাভিয়ের কাবরেরার ওই গাটসটাই নাই। হাভিয়ের কাবরেরার এখন আপনার কাছে এমন কিছু নাকি যে নিজের চাকরি বাঁচানোর জন্য এগুলো? হ্যাঁ, আমি ওই জায়গাতেই আসছি। হাভিয়ের কাবরেরার বিষয়টা হচ্ছে কেমন, ওই যে বলছিলাম যে কাবরেরাকে আমি গ্যারান্টি দিচ্ছি যে এখন তার চাকরি গেলে তাকে আর কেউ চাকরি দিবে না এই মুহূর্তে। হ্যাঁ, তো হাভিয়ের কাবরেরা যদি এই সময় আসলে লিয়াজু করে নিজের চাকরিটা যতদিন বেশি বাঁচিয়ে রাখতে পারে, ততদিনই তার জন্য লাভ। এই জন্য আমার রিকোয়েস্টের প্লেয়ার কিংবা হচ্ছে আমার প্লেয়ার, ধরেন আপনি রহমান প্লেয়ার, আপনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একজন হেভিওয়েট কর্তা, আপনার একটা ক্লাব আছে, আপনি সেই ক্লাবেরও আবার বড় একজন কর্তা। তো আপনি তো চাইবেনই যে আপনার ক্লাবের একজন ব্যক্তি ন্যাশনাল টিমে খেলুক, আপনার প্লেয়ার ন্যাশনাল টিমে নিয়মিত থাকুক, কারণ ওই প্লেয়ারকে ন্যাশনাল টিমে রাখা মানে আপনার টিমে একটু কম বেতনে হলেও সে আপনার টিমে খেলবে। হ্যাঁ, তো এই যখন অবস্থা হয় এবং আপনার হাতে সেই ক্ষমতাও আছে, আপনি হাভিয়ের কাবরেরা চাকরিও বাঁচাতে পারবেন। তো ধরেন যে আপনি নির্দিষ্ট ধরেন একটা প্লেয়ারের নাম এক্স, এই এক্স প্লেয়ারকে আপনি জাতীয় দলে রাখলে আপনার চাকরিটা স্থায়িত হবে, এবং সেই প্লেয়ারও সেই ক্লাবে একটু কম বেতনে হলেও খেলবে। তো এই দুয়ে দুয়ে চার আসলে মিলে যায়। এভাবেই আসলে সিন্ডিকেট বাংলাদেশের ফুটবলে গড়ে ওঠে। এটা আসলে যে আমার মন গড়া কথা না। আপনি হয়তোবা অন দ্য ক্যামেরায় অনেকে অনেক কিছু বলবে না, কিন্তু অফ দ্য ক্যামেরায় যারা ফুটবলের আশপাশে আসে
সংশ্লিষ্ট আছে তারা বলবে। ফ্যান গ্রুপে এই কথাগুলো, আপনি যে কথাগুলো বলছেন সেগুলো আমি দেখতে পাই। ফ্যান গ্রুপের কথাটা আমি এ কারণেই বলছি, বাংলাদেশের ফুটবলের এই যে নবজাগরণটা আমরা দেখতে পাচ্ছি, এটার পিছনে কিন্তু এই ফ্যান গ্রুপগুলোর অবদান রয়েছে। আপনি বাংলাদেশের যারা ফুটবল ফ্যান গ্রুপ আছে এবং ফুটবল ফ্যান্স যারা আছে এদেরকে আপনার অবজ্ঞা করার একদমই সুযোগ নেই না। আজকে ধরেন যে জামাল ভুঁইয়া যখন বাংলাদেশে এসেছিল, এই জামাল ভুঁইয়া বাংলাদেশে এসে কি পরিমাণ সাপোর্ট পেয়েছে এরা আপনারা দেখেছেন, এবং ফ্যানদের কাছ থেকে কত ভালোবাসা পেয়েছে দেখেছেন। এরপর যখন সমিত সোম বলছিল যে সমিত সোম তার ক্লাবে একটা ইন্টারভিউতে বলছিল তার ক্লাবে যখন সমিত সোম খেলে তখন তারও অনেক সতীর্থ যারা হচ্ছে কানাডা ও তার ক্যাভালরি এফসিতে খেলে তাদের অনেকেই সমিত সোমকে বলে যে তোমাদের ফ্যানদেরকে বলো না যে আমিও বাংলাদেশি, আমাকেও যেন বাংলাদেশ দলে খেলায়, তোমাদের এখানে এত ফ্যান। এবং একই সঙ্গে আরেকটা মজার জিনিস দেখছিলাম যে ক্যাভালরি এফসি তারা একটা ভিডিও শেয়ার করেছে, সমিত সোম গোল করছে, তারা সেটা ড্রেসিং রুমে দেখছে এবং গোলটা হওয়ার পরে তারা সেলিব্রেট করেছে। আপনি একটা নর্মাল জিনিস, আরো একটা জিনিস দেখবেন যে ওই যে সেলিব্রেটটা যারা তারা করছে, এই যে সেলিব্রেশনের পেছনে সমিত সোমের ওই ভিডিওটা ক্যাভালরি এফসির ইতিহাসেই হয়তো বা সর্বোচ্চ ভিউ বা সর্বোচ্চ শেয়ারের ভিডিও। বাংলাদেশের ফ্যানরা তাদের প্রত্যেকটা প্লেয়ারকে এত বেশি কেয়ার করে, যারা যত ভালো প্লেয়ার তাদেরকে আরো বেশি কেয়ার করে। এবং এই যে ফাহামিদুলের ফিরে আসা, হামজা চৌধুরীর আসা, কিংবা সমিত সোমের বাংলাদেশে খেলতে রাজি হওয়া, এগুলোর পেছনে আপনার যতই বলুক যে ফেডারেশন একে অ্যাপ্রোচ করেছে, তাকে অ্যাপ্রোচ করেছে, এর মধ্যে সবচেয়ে বেশি তাদের প্রথম ইয়া থাকে যে ফ্যান্স। বাংলাদেশে বলা হয় যে আপনি যদি বাংলাদেশে খেলেন, আপনি হয়তো বা যদি আমি বলি যে কাভান সুলিভান, কুইন সুলিভানদের কথা যদি বলি, তারা যদি আমেরিকায় খেলে বা জাতীয় দলে খেলে হয়তো বা নর্মাল একটা প্লেয়ার হিসেবে রিটায়ার্ড করবে, তাদেরকে কেউ আর মনে রাখবে না, কয়েকটা ম্যাচ খেলবে মনে রাখবে না। এখানে খেললে মহাতারকা কি, আজকে যদি কাভান সুলিভান, কুইন সুলিভানরা বাংলাদেশের হয়ে খেলে, বাংলাদেশের এই ফুটবল ভক্তরা তাদেরকে আজীবন মনে রাখবে, বাংলাদেশের মাথায় তুলে রাখবে। দেখেন যে আপনি বাংলাদেশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলে, ওয়ার্ল্ড কাপের স্টেজে খেলে, ওয়ার্ল্ড কাপে অনেক দেশকে হারায়ও, কিন্তু সেখানে ওয়ার্ল্ড কাপ হলে কি হয়, কিন্তু বিপরীতে বাংলাদেশে এখন ফুটবল ওয়ার্ল্ড কাপ হয়, ঘরে ঘরে পতাকা ওড়ে, সেলিব্রেশন হয়। আর্জেন্টিনার সেই ফ্যানদের ক্রেজ দেখে আর্জেন্টাইনরা যখন লাস্টে যে ভিডিওটা তৈরি করলো তাদের টিম নিয়ে ওয়ার্ল্ড কাপ সেলিব্রেট করতে গিয়ে, সেই টিমে একটা পোর্শন রেখেছে শুধুমাত্র বাংলাদেশ নিয়ে। বাংলাদেশের ফ্যানরা যখন অন্য দেশ নিয়ে এত বেশি মাতামাতি করে, তখন নিজের দেশের জন্য কতটা ডেডিকেশন তারা দেখায় এবং দেখিয়ে এসেছে। কিন্তু সেই ফ্যানরা আসলে ফুটবলের একটা বড় বাজার হতে পারে বাংলাদেশ। অবশ্যই বাংলাদেশ ফুটবলের বড় বাজার। আজকে বাংলাদেশে দেখেন যে আজকে বাফুফে এই ম্যাচ থেকে কত কোটি টাকা ইনকাম করলো। এই যে ইনকামটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হলো, কাদের কারণে হলো? এই ফ্যানদের কারণে হলো। আজকে যদি ফ্যানরা টিকিট কেটে খেলা না দেখে, আজকে যদি হাইপটা যদি তৈরি না হয়, আজকে যদি ফ্যানরা জামাল ভুঁইয়া কিংবা হামজা কিংবা হচ্ছে ফাহামিদুল কিংবা হচ্ছে সমিত সোমদের অনুশীলন দেখার জন্য গেটের বাইরে লম্বা ভিড় না জমায়, তাহলে স্পন্সর আপনার কখনোই আসবে না। একসময় ক্রিকেটে অনেক স্পন্সর ছিল, ফ্যানরা মুখ সরিয়ে নিলে স্পন্সর মুখ সরিয়ে নিবে, অলরেডি মুখ সরানো শুরু করছে। আবার বাংলাদেশ দল জিতবে, ফ্যানরা সাপোর্ট করবে, এবং বাংলাদেশ দল যদি হারতেও থাকে, কিন্তু এই হারার পরেও যদি ফ্যানরা সাপোর্ট দিয়ে যায়, স্পন্সর তখনও থাকবে। মানে যতক্ষণ স্পন্সর আছে, মানে যতক্ষণ ফ্যান আছে, ততক্ষণ স্পন্সর আছে। আর বাংলাদেশের ফুটবল ফ্যানদের আপনি অবজ্ঞা করতে পারবেন না এই কারণে যে বাংলাদেশের যারা ফুটবল ফ্যান, তারা ফুটবল বুঝে, ফুটবল শুনে, তারপর ফুটবল সাপোর্ট করে। অন্ধের মতো না, বাংলাদেশের ফুটবল ফ্যানরা তারা ফুটবল বোঝে। চমৎকার দৃশ্য আমরা দেখতে পেয়েছি সিঙ্গাপুর ম্যাচের পরেও এবং হংকং চায়না ম্যাচের পরেও। বাংলাদেশ দুটো ম্যাচেই হেরেছে, কিন্তু আমরা দেখেছি যে খেলা শেষ হওয়ার পরেও দর্শকরা স্টেডিয়ামে বসেছিলেন। স্টেডিয়ামে শুধু বসেই ছিলেন না, প্লেয়ারদেরকে চেয়ার করেছে। হামজা চৌধুরী যখন হামজার সঙ্গে আমি গিয়ে কথা বলছিলাম যে হামজা ভাই খারাপ লাগছে, সে বলল যে খারাপ লাগছে, এরপর তার খুব কষ্ট হচ্ছে এবং সে তো মাঠে কান্নাও করেছে। এবং এরপর সে হচ্ছে বাসে উঠলো, বাসে ওঠার পর সবাই হামজাকে এক পলক দেখার জন্য কি অধীর আগ্রহে বসেছিল এবং তারা হামজা হামজা বলে চেয়ার আপ করছিল। এটা কেন? আপনি দেখেন যে সাদ উদ্দিনকে নিয়ে ফ্যানরা কটু কথা বলবে, কারণ সাদের কারণে বাংলাদেশ ম্যাচ হেরেছে। হাভিয়ের কাবরেরাকে নিয়ে বাজে কথা বলবে। নায়কের আসনে রেখেছিল ওই যে গোলটা করে, ওই যে ইন্ডিয়ার এগেইনস্টে যে গোলটা করেছিল জামাল ভুঁইয়ার সেট পিস থেকে। তো বাংলাদেশের ফুটবল ফ্যানরা, বাংলাদেশের ফ্যান্স যারা আছে, তারা হচ্ছে অর্থাৎ আপনাকে পারফর্ম করতে হবে। আপনি যদি এতটুকু দেন, ফ্যানরা আপনাকে এতটুকু দেবে, কিন্তু আপনাকে সে এতটুকু দিতে হবে। হামজা চৌধুরীকে নিয়ে তো বাংলাদেশের ফ্যানরা তো মাথায় তুলে রাখে, বাংলাদেশ যতই বাজে ফর্ম। সমিত সোমকে নিয়ে তো মাথায় তুলে রাখে, ফাহামিদুলদের তো মাথায় তুলে রাখে। আপনি যতটুকু ভালো পারফর্ম করবেন, আপনাকে ততটুকু দিবে। আমি একটা প্লেয়ারের কথা বলতে, বিশ্বনাথ ঘোষ এই মুহূর্তে ইনজুরিতে আছে। বিশ্বনাথকে নিয়ে একসময় অনেক ট্রল হতো, কিন্তু যেই বিশ্বনাথ একটু ভালো খেলা শুরু করলো জাতীয় দলের হয়ে, তখন কিন্তু বিশ্বনাথকে মাথায় তুলে রেখেছে।
তো বাংলাদেশের ফুটবল ফ্যানরা আসলে ফুটবল খেলা হয় কয় মিনিট, 90 মিনিট, মাঝে 15 মিনিট, সব মিলে একটা ম্যাচের রেস্ট থাকে 2-2.5 ঘন্টা। কিন্তু এরপরে ফুটবল ম্যাচে কি হবে, কে খেলবে, কবে খেলবে, কার কোথায় খেলা উচিত, সারা রাত আলোচনা হয়, গ্রুপগুলোতে ডিসকাশন হয়। এবং একজন ফুটবলার যখন আসবে, এই যে মানে ধরেন যে একজন বংশোদ্ভূত ফুটবলার বলি, এখন যারা আছে যে ফাহমিদুলরা চলে এসেছে, এরপরে হচ্ছে ফারহান আলী ওয়াহিদ আছে, তারপরে হচ্ছে জায়ান হাকিম আছে, যারা আসবে ইন ফিউচারে আশা করি আমরা, এদেরকেও না বাংলাদেশের ফুটবল ফ্যানরা যে অ্যাপ্রোচ করে, ইনস্টাগ্রামে অ্যাপ্রোচ করে, তোমরা আসো, এবং এই অ্যাপ্রোচেই শুরুতে তাদের মন গলে, এরপরে না বাফুফে থেকে তাদেরকে অ্যাপ্রোচ করা হয়, কিন্তু শুরুতেই অবদানটা আসলে ফ্যানদের। এবং ফাহাদ করিম যিনি বাফুফের সহসভাপতি, তার একটা ইন্টারভিউ আমি করেছিলাম, তিনি সেখানে স্বীকার করেছেন যে সুলিভান ব্রাদার্স যারা রয়েছে তারাও ওই ফ্যানদের কথা বলেছেন, ফ্যান গ্রুপের কথা বলেছেন। সুলেভান ব্রাদার বলি, হামজা চৌধুরী বলি, কিংবা হচ্ছে যারাই আসে, আমাদের ফাহমিদুল বলি, কিংবা হচ্ছে ফাহমিদুলদের জন্য ফ্যানরা কি করেছে সে ফাহমিদুল দেখেছে। সুলিভান ব্রাদাররা একেবারে পাগল হয়ে আছে ফ্যানদের ক্রেজ দেখে। জামাল ভুঁইয়ার তো সবসময় পেয়ে এসেছে শুরু থেকে। হামজা চৌধুরী এই ফ্যানদেরকে নিয়ে তার যে বাংলাদেশের জার্নিটা, ছোটবেলা বাংলাদেশে আসার ছবিগুলো সহ ফ্যানরা যে বিমানবন্দরে ফ্যানদের যে ক্রেজ, এটা নিয়ে হামজা চৌধুরী একটা ভিডিও তৈরি করেছিলেন, তার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে দিয়েছিলেন। তো এই তো ফ্যানরা আজকে যদি বলি যে ধরেন যে হামজা চৌধুরীর ফলোয়ার ফেসবুকে কত ছিল, ইনস্টাগ্রামে কত ছিল, বাংলাদেশে জয়েন করার পর তাদের খেলার আগে এবং পরে মিলিয়ন পার হয়ে গেছে চোখের পলকে। মানে বাংলাদেশের ফুটবল ফ্যানদের আমি তো বারবার করে বলছি, আপনি যদি এতটুকু দেন তারা আপনাদের এতটুকু দেবে, মাথায় তুলে রাখবে ফ্যানরা। শেখ আশিক, মঙ্গলবার বাংলাদেশের জন্য আরো একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। তো এই ম্যাচে হাভিয়ের কাবরেরা তার একাদশটা কিভাবে সাজাতে পারেন বলে আপনি মনে করেন? তিনি কি তার মন পরিবর্তন করবেন কিনা, অর্থাৎ সেরা যে খেলোয়াড় তাদেরকে সুযোগ দিবেন কিনা, নাকি সিন্ডিকেটের যারা অংশ তাদের কথা শুনবেন? কাবরেরা যদি চিন্তা করে যে না আমার বাংলাদেশে যদি বোঝাতে সক্ষম হয় যে না আমার 26 সাল পর্যন্ত তো তার মেয়াদ আছে, 26 সালের পর তার কন্ট্রাক্টই শেষ হয়ে যাবে, তো এই মুহূর্তে সে যদি চিন্তা করে যে না আমি তাদের অনুরোধগুলো রেখে আমি যদি তাদের প্লেয়ারগুলো খেলিয়ে আমি আমার চাকরিটা ওই পর্যন্ত কন্টিনিউ রাখতে পারি, দ্যাটস বেটার। এবং আরও বেশি সন্তুষ্ট করে যদি কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে পারি সেটা আরও ভালো। তো এই ধরনের সে যদি আশ্বাস পায় যে তুমি আমার প্লেয়ারগুলোকে খেলালে তোমাকে আমরা রাখবো, এই ধরনের আশ্বাস যদি হাবিয়ার কাবরেরা পায় কারো কাছ থেকে, যাদের ওই ক্ষমতাটা আছে কাবরেরাকে রেখে দেয়, তাহলে হয়তো বা কাবরেরা তার নিজের যে সিদ্ধান্ত কিংবা হচ্ছে তার কাছে যে অনুরোধের ঢেকি, সেই ঢেকি গেলার যে ব্যাপারটা সেটা হয়তো বা করবেন। কিংবা কাবরেরা যদি চান যে হচ্ছে তার ফরমেশন, তার যে প্রিয় প্লেয়ার, কেউ কেউ বলে থাকেন যে কয়েকজন প্লেয়ারকে নাম দিয়ে বলেন যে কাবরেরার ছেলে, এমনও বলে থাকেন ফ্যানরা, মানে এছাড়া তো আর কোনো খেলানোর অপশন দেখি না। তো এই যদি চিন্তা করেন তাহলেই হচ্ছে কাবরেরা নিজের যে চিন্তা ভাবনা সেখানেই থাকবেন। আর যদি না চান যে বাংলাদেশে জিততে হবে, আমার জিততে হবে, আমার দলকে জিততে হবে, আমাকে রাখুক বা বাদ দিক, আমার জেতাটাই আসল, সেখানে হয়তো বা লেফট ব্যাকে আমরা জায়ান আহমেদকে দেখতে পাবো, রাইট ব্যাকে হয়তো বা দেখতে পাবো সাদউদ্দিনের ভাই তাজউদ্দিনকে দেখতে পাবো, হয়তো বা সে ভালো করছে, হয়তো বা কিছু খারাপ হয়েছে কিন্তু সে ভালো করছে। তপু বর্মন ব্যাক করবে ইনজুরি থেকে, এই ম্যাচে শুরুর একাদশে হয়তো বা থাকবে। তারেক কাজী এই ম্যাচে ফুল ফিট, 4জন ডিফেন্ডার হয়ে যাবে। এরপর মিডফিল্ডে আমরা জামাল ভুঁইয়াকে দেখতে পারি, সমিত সোম সেকেন্ড স্ট্রাইকার কিংবা অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে থাকবে। এরপরে সোহেল রানাকে হয়তো বা দেখতে পাবো, দুই উইংয়ে হয়তো বা ফাহমিদুলকে দেখতে পাবো, এবং হচ্ছে ফাহিমকে হয়তো বা দেখা যেতে পারে। ফাহমিদুল যেহেতু রাইট উইংয়েও ভালো করেছেন আর ফাহিম মূলত লেফট উইং, আর সেক্ষেত্রে লেফট রাইট যে কোনো একদিকে দেখা যেতে পারে। তবে এই তো, আর গোলকিপার আমার মনে হয় শ্রাবণকে সুযোগ দিলেও দিতে পারে, তবে মিতুল মার্মাকেই হয়তো বা রাখবে। মুরসালিন নাকি রাকিব, কে থাকবে? দুজনকেই আসলে আমি হলে দুজনকেই রাখতাম। হ্যাঁ, কারণ হচ্ছে দেখেন যে রাকিবকে আপনাকে যদি রাইট উইংয়ে খেলান এবং ফাহিমকে বসিয়ে দিয়ে ফাহমিদুলকে যদি লেফট উইংয়ে খেলান, তাহলে ফাহিমের সঙ্গে জায়ান আহমেদের দুর্দান্ত একটা কম্বিনেশন হবে, যেটা আমরা আন্ডার 23তেও দেখেছিলাম যে ফাহিম যদি না থাকে সেক্ষেত্রে যদি আমাদের ফাহমিদুল এবং হচ্ছে লেফট ব্যাকে জায়ান আহমেদ থাকেন, দুজনেই খুব ভালো স্পিডি, দুজনেই ক্রিয়েটিভ, সেক্ষেত্রে দুজনের কম্বিনেশন ভালো হয়ে বাংলাদেশ লেফট উইংয়ে আক্রমণ করতে পারবে। এবং একই সঙ্গে আমাদের জায়ান আহমেদের ক্রস কিন্তু অসাধারণ, বেশ কিছু ভালো ভালো ক্রস করেছিলেন জায়ান, তো সেই কিছু ক্রস পিন পয়েন্ট ক্রসিং ছিল, এবং সেই ক্রসগুলো ভালো হেডার থাকলে গোলও হতে পারতো। এবং ক্রস থেকে গোল না হলেও তার আদায় করা কর্নার থেকে মুরসালিনের কর্নার কিক করেন, এবং সেখান থেকে কিন্তু আমাদের সমিত সোম গোল করেছিলেন। তো এই জায়গা থেকে আসলে
মনে হয় যে রাকিবকে রাইট উইংয়ে দিয়ে ফাহামিদুলকে লেফট উইংয়ে দিয়ে মিডফিল্ডে মুরসালিন, সমিত সোম এবং হচ্ছে এভাবে কম্বিনেশনটা করা যেতে পারে। হাভিয়ের কাবরেরা যে প্ল্যানে দলকে খেলিয়ে থাকেন সেই প্ল্যানে সমিত সোমের অংশটা কতটুকু গুরুত্বপূর্ণ হবে যদি তিনি স্টার্টিং 11-এ থাকেন? সমিত সোমের গুরুত্ব আসলে অপরিসীম। সাউথ এশিয়ান ফুটবলে সমিত সোমের মতো কয়জন ফুটবলার আছেন আমি জিজ্ঞেস করি আপনার কাছে? সমিত সোম এত অসাধারণ। এবং আমি একজন ইন্ডিয়ান জার্নালিস্টের কথা বলছি, বাংলাদেশ এবং হংকং চায়না ম্যাচের পরে বাংলাদেশ যে অবিশ্বাস্যভাবে হেরে গেল সেই ম্যাচের পরে তিনি লিখেছেন, তোমরা তোমাদের সেরা যে অস্ত্রগুলো রয়েছে তাদেরকে সাইড বেঞ্চে বসিয়ে রেখেছো, তোমাদের যদি তাদের দরকারই না হয় তোমরা আমাদেরকে এই ফুটবলারগুলোকে দিয়ে দাও। অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন যে এই মানের ফুটবলার ভারতেও নেই। হ্যাঁ, আপনি হামজা চৌধুরী কিংবা সমিত সোমের মানের ফুটবলার কোথায় ভারতে দেখবেন? আছে? নাই। সমিত সোম এত সুন্দর সুন্দর থ্রু পাস দেন এবং লাস্ট ম্যাচে তার হেডটা আপনি দেখেন, দুর্দান্ত, অসাধারণ, একদম পারফেক্ট টাইমে পারফেক্ট হেডার। বলি যে এই জায়গায় যদি ধরেন যে আমাদের লোকাল কোনো প্লেয়ার, অর্থাৎ বাংলাদেশে বেড়ে ওঠা যদি কোনো প্লেয়ার থাকতো, আমার মনে হয় না যে ওটা গোল হতো। মনে হয় কি হয় না এটা তো ব্যাপার না, কে কি করতে পারে বা পেরেছে, কিংবা হচ্ছে লাস্ট 10 ম্যাচে, লাস্ট 20 ম্যাচে, লাস্ট 10 ম্যাচে বা লাস্ট 20 ম্যাচে কে কয়টা গোল করেছে, এটা এই হিসেবে গেলেই তো আপনি বুঝে যাবেন। আমি হামজা চৌধুরীর কথা বলি, ডিফেন্সিভ মিডফিল্ডার, সেন্টার ব্যাকেও খেলে বাংলাদেশ দলে এসে, তার বাংলাদেশ জাতীয় দলের হয়ে 4 ম্যাচে 2 গোল। সমিত সোম 2 ম্যাচ খেলেছেন, 2 ম্যাচে 1 গোল। তাদের পজিশনে অন্যদের কয় ম্যাচে কয় গোল করে, আমি স্ট্রাইকারদের কথা বাদ দিলাম, যারা স্ট্রাইকিং পজিশনে খেলেন তাদের কয় ম্যাচে কয় গোল, এই হিসাব করলেই তো আপনি বের হয়ে আসবেন। এবং সবচেয়ে বড় কথা, হামজা চৌধুরী কিংবা সমিত সোম তাদের কাজই তো গোল করা না, তাদের কাজ হয়তো বা একজনের কাজ গোল আটকানো, পাস দেয়া, আর একজনের কাজ গোলের সুযোগ তৈরি করে দেয়া, চান্স ক্রিয়েট করা। তো তাদের কাজ না গোল করা, তারপরেও তারা গোল করে দিচ্ছেন। শেখ আশিক জায়ানের কথা বারবার বলছিলেন। জায়ান বাংলাদেশের ফুটবলের জন্য কি পরবর্তী হামজা চৌধুরীর মতো, অর্থাৎ হামজাকে নিয়ে আমরা যে উন্মাদনা দেখতে পাই, জায়ানকে নিয়ে সেই উন্মাদনা এর মধ্যে তৈরি হয়েছে, তিনি কি সেই পর্যায়ে পৌঁছতে পারবেন কিনা? জায়ান আহমেদকে নিয়ে একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে জায়ান আহমেদের 25 মিনিট দেখে আপনি বলে দিতে পারেন না যে জায়ান আহমেদ হুট করে সেই 25 মিনিট ভালো করে ফেলেছে, পরবর্তীতে সে হয়তো বা ভালো নাও করতে পারে, এটা ফ্লুক ছিল হয়তো বা অ্যাক্সিডেন্টলি, মানে উত্তেজনা বশবর্তী হয়ে ভালো খেলে ফেলেছে, এমনটা হয় না এবং এটা বলার সুযোগ নাই। কারণ জায়ান যখন হচ্ছে অনূর্ধ্ব 23-এ বাহরাইনে প্রথম ক্যাম্প করে, ক্লোজ ডোর ছিল ক্যাম্প, সেখানে 2টা ম্যাচ খেলেছিল, বাংলাদেশ 2টা ম্যাচেই হেরেছিল। সেকেন্ড ম্যাচে যদিও চাইলে বাংলাদেশ জিততে পারতো। কেন বলছি চাইলে জিততে পারতো? কারণ হচ্ছে বাংলাদেশ সব প্লেয়ার পাল্টে ফেলেছিল প্রথম 45 মিনিটের পর। তো ওই টিমের খুব একজন একেবারে ক্লোজ, মানে টিমের খুবই ম্যানেজার বা হচ্ছে অন্য কেউ, আমি নাম বলবো না, তার সঙ্গে আমার কথা হয়। ওই সময় ফোন ওভার দ্য ফোন, তারা তখন বাহরাইনে আছে। আমাকে বললো যে আশিক ভাই দেখেন, জায়ান আহমেদের কথা জিজ্ঞেস করতেছেন, আমি চোখ বন্ধ করে বলে দিচ্ছি জায়ান আহমেদের পজিশনের মতো প্লেয়ার এখন পর্যন্ত বাংলাদেশ টিমে নাই। তার ধারে কাছের কোয়ালিটির প্লেয়ার বাংলাদেশ ন্যাশনাল টিমে তার পজিশনে নাই, এবং আমি দেখিনি, মানে নিকট অতীতেও আমি দেখিনি যে এমন কোয়ালিটির প্লেয়ার আছে। আমি বলি ভাই কি বলেন? বলে হ্যাঁ আসলে, এবং তিনি খুবই উচ্ছ্বসিত ছিলেন এবং তিনি আমাকে ওই দিন গ্যারান্টি দিয়েছিলেন যে জায়ান আহমেদ হংকং ম্যাচে খেলবে। এরপরে আমি এই জায়গাতে দাঁড়িয়ে, গ্রিন স্ক্রিনে দাঁড়িয়ে আসলে একটা এক্সপ্লেইনার তৈরি করেছিলাম যে জায়ান আহমেদ জাতীয় দলে চান্স পাচ্ছেন। তো এটা আসলে সেটা হয়নি সিন্ডিকেটদের কারণে না, জায়ান আহমেদ তো চান্স পেয়েছেন, তাকে মাত্র 25 মিনিট খেলানো। তো আমি যেখানে বলছিলাম জায়ানের কথা, যে জায়ান হুট করে 25 মিনিট ভালো খেলে নাই। তো ওই বাহরাইন ক্যাম্পেই আসলে সবাই নিশ্চিত হয়ে যায় যে এই ছেলে হংকং ম্যাচে খেলবে, বাংলাদেশ জাতীয় দলের হয়ে। এরপর অনূর্ধ্ব 23-এর যে খেলাটা হলো ভিয়েতনামে, 3টা ম্যাচ, ওই 3 ম্যাচেও সবাই খারাপ করেছে, একদম কিউবা মিচেল বা আমাদের তানিল সালিক, তাদেরকে গেম টাইম দেওয়া হয়নি ওইভাবে। তারপরেও তারা কেউ মানে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি, ফাহামিদুল অত পারফর্ম করতে পারেনি, কিন্তু টিমের সবাই খারাপ খেললো। জায়ান আহমেদ ওই অনূর্ধ্ব 23-এ অসাধারণ ছিলেন। এরপরে হচ্ছে জায়ান আহমেদকে জানানো হয় যে তুমি আসলে জাতীয় দলে আছো, এবং সে আসলে দেশে ফিরে না গিয়ে আমেরিকায় থাকে জায়ান, এবং জায়ানের বাবা মা আমেরিকাতে থাকে। তো আমেরিকাতে জায়ান ফেরত না গিয়ে তখন যে জায়ানের সিদ্ধান্ত হলো যে জায়ান বাংলাদেশে থাকবে, যে কোনো একটা ক্লাবের সঙ্গে অনুশীলন করবে। তো প্রথমে হলো ফর্টিজ এফসির সাথে অনুশীলন করবে। তো এরপরে যে সিদ্ধান্ত হলো যে না, জায়ান আহমেদ বসুন্ধরা কিংসের সঙ্গে থেকে অনুশীলন করবে, এবং গুঞ্জন উঠেছিল যে জায়ান বসুন্ধরা জয়েন করেছে, কিন্তু এখন পর্যন্ত জায়ান বসুন্ধরা জয়েন করেনি। নিকট ভবিষ্যতে কি হবে আমি জানি না। তো জায়ান
বসুন্ধরায় যখন হচ্ছে অনুশীলন করলো এবং কেন অনুশীলন করলো তাকে কনফার্ম করা হয় যে তুমি জাতীয় দলে আছো, এবং জাতীয় দলে আছে এবং জায়ান খেললো। সুতরাং জায়ানের যে জার্নিটা বাংলাদেশ জাতীয় দলে, সে হচ্ছে একদম হচ্ছে কি বলে, যেসব প্লেয়ারকে আমরা বলি যে হচ্ছে স্কুলের স্টুডেন্ট বা ইউনিভার্সিটির স্টুডেন্টে যাদেরকে বলি যে আমরা ও হচ্ছে নার্সারি থেকেই ভালো স্টুডেন্ট, তো সে হচ্ছে এমন যে একদম এইজ লেভেল কিংবা একদম রুট লেভেল থেকে সে ভালো ফুটবলার। জায়ানের ফুটবলার মানে ভালো হওয়ার, তার রুট ভালো হওয়ার আরও কারণ আছে। জায়ানের দাদা ফুটবল কোচ, জায়ানের বাবা স্টিল ফুটবল কোচ এবং জায়ান প্লেয়ার। সে আসলে পরিবার থেকেই ফুটবলের দীক্ষাটা, রক্তেই ফুটবল। এবং জায়ানের বাবা বাংলাদেশের টপ পর্যায়ে খেলেছে, হয়তোবা জাতীয় দল কিংবা একদম প্রিমিয়ার ডিভিশনে মানে একদম বিপিএলে খেলেনি, কিন্তু জায়ানের বাবা বাংলাদেশের সর্বোচ্চ মোটামুটি টপ পর্যায়ে খেলেছে। তো তাদের পরিবারটাই আসলে ফুটবলিং পরিবার। এবং জায়ানের বাবা মার একটা ইন্টারভিউ করেছিলাম স্টার প্লেতে, আপনি নিশ্চয়ই দেখেছেন। সেখানে বলছিল জায়ানের মা যে জায়ান যখন ম্যাচ শেষ করে, যে কোনো একটা নর্মাল ম্যাচ শেষ করে গাড়িতে ওঠে, তখন তার বাবার সাথে কি কথা হয়, এই ধরনের কোনো আলাপ হয় না যে তুমি সুস্থ আছো কিনা, ব্যথা পেয়েছো কিনা, কেমন খেলা হয়েছে, এইসব না। জায়ানের বাবা সরাসরি বলে তোমার ওইটা ভুল ছিল, তোমার এটা ঠিক করতে হবে, তোমার ওই ভুলটা না করলে তুমি আরো ভালো করতে। মানে তার বাবা জায়ান যখন খেলে, জায়ানের বাবা তখন ট্যাকটিক্সগুলো অ্যানালাইসিস করে এবং দেখে এবং ছেলের ভুলগুলো ধরিয়ে দেয়, একদম পরিবার থেকে ফুটবলার হয়ে ওঠার যে ব্যাপারটা, সেটাই জায়ান হয়ে উঠেছে। আশিক, বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা ট্রায়ালের আয়োজন করেছিল, বিভিন্ন দেশ থেকে প্রবাসী ফুটবলাররা এখানে এসেছে ট্রায়াল দেওয়ার জন্য। সেখানে বিৎশোক চাকমা নামে একজন ফুটবলার এসেছিলেন এবং সেই ফুটবলার আপনার নজরে পড়েছিলেন এবং সবার নজরই পড়েছে। কিছু কিছু ফ্যান গ্রুপে বলা হচ্ছে যে বিৎশোক চাকমা তিনি জায়ানের থেকেও ভালো ফুটবলার, কিন্তু বাফুফে তাকে পিক করেনি কেন? বিৎশোক চাকমার একটা গল্প আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে বিৎশোক চাকমা বাংলাদেশে একটা ইন্টারভিউ দিয়েছিল, সেই ইন্টারভিউটা নেওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। তো আমি যখন স্টেডিয়ামে গেলাম, বিৎশোক চাকমা সম্পর্কে আগে আমার টুকিটাকি ধারণা ছিল, মানে ওই ম্যাচের আগে সবাই তো তাকে ওই ম্যাচে দেখেছে, যে গোলটা করলো যখন লেফট উইং দিয়ে ঢুকে, কিংবা হচ্ছে অসাধারণ একটা গোল করলো। বিৎশোক চাকমার যে গোলটা, এই গোলটা এত অসাধারণ ছিল এবং এরপরে আরও কিছু দুর্দান্ত কিছু কাট মাইনাস ড্রিবলিং ছিল। তো বিৎশোক চাকমার যে গল্পটা আমি বলি, সেটা হচ্ছে আমি যখন স্টেডিয়ামে গেলাম, ওই যে ট্রায়ালের শেষ দিন স্টেডিয়ামে গেলাম, গিয়ে হচ্ছে আমার সঙ্গে যে ভিডিওগ্রাফার ছিলেন, ক্যামেরা পার্সন ছিলেন, তাকে আমি কেন যেন বললাম যে আমার মনে হলো যে আপনার আর কোনো কাজ নেই, ম্যাচ শুরুর আগে যখন ম্যাচ শুরু হবে, যখন জাতীয় সঙ্গীত হচ্ছে, তাকে বললাম যে ওই যে চুল সাদা যে ছেলেটা, আপনি শুধু ওর উপর ক্যামেরা ধরে রাখবেন, আমি আজকে ওর ইন্টারভিউ করব এবং আমার মনে হচ্ছে যে ও আজকে ভালো করবে, কেন যেন মনে হচ্ছে। তো এনিহাউ আমার যখন সেই ক্যামেরা শুধু ওর উপরই ছিল এবং সে অসাধারণ খেলেছে। সবচেয়ে দুর্দান্ত ব্যাপার, একটা ছেলে সে কতটা কালচার্ডে বেড়ে ওঠা। বিৎশোক চাকমার জন্ম রাঙামাটিতে কিন্তু, এবং রাঙামাটিতে তার বাবা হচ্ছে রবিধন চাকমা, বাবা হচ্ছেন ইঞ্জিনিয়ার। বিৎশোক চাকমার বাবা একজন ইঞ্জিনিয়ার, আমেরিকাতে থাকেন। এরপর রাঙামাটিতে জন্মের পর পরিবার সহ আমেরিকায় চলে যায়, সেখানেই তার ফুটবলের দীক্ষাটা হয়েছে। এবং বিৎশোক চাকমা একটা ফুটবলার কিংবা একজন ক্রিকেটারের আপনি সেলিব্রেশন দেখলেই বুঝতে পারবেন যে সে কতটা ক্লাসি। তো বিৎশোক চাকমা গোলের পরে যে সেলিব্রেশনটাই করছিল, গোল আমি নিয়ে কথা বলার দরকার নেই, গোলটা কত অসাধারণ সেটা সবাই দেখেছিল। সেই সেলিব্রেশনটা দেখেই বোঝা যাচ্ছিল যে ছেলেটার ফুটবলিং কতটা ক্লাস, হ্যাঁ, তার ফুটবল দীক্ষাটা আসলে কোথা থেকে হয়েছে। তো বিৎশোক চাকমার বয়স মাত্র 17 বছর। আপনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে কি করা হলো, তাকে ফুটসালের জন্য অফার করা হলো যে তুমি ফুটসালে খেলো, যে কাজটা একই সঙ্গে করা হয়েছিল ইমান আলমের সঙ্গে। তো ইমান আলম, তার তো ফুটসাল খেলার ইচ্ছা নেই, আছে কি? একই যে অফারটা, সেটা ইমান আলমকেও ফুটসালে খেলার কথা বলা হয়েছিল। ইমান আলমের খেলা দেখলে আপনার কাছে মনে হবে যে মোটামুটি না, ফুটসাল কোয়ালিটির প্লেয়ার, অনেক বেশি ড্রিবলিং করে, অনেক বেশি কাট করে, অনেক বেশি বল নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে, যেগুলো ফুটসালে দেখা যায়। এবং সেই ইমান আলম ইংল্যান্ডের অনূর্ধ্ব 20-এর ফুটসালের সুযোগ পেয়েছে। বিৎশোক চাকমা ফুটসালের আমার কাছে যতদিন ধরে আমি ফুটবল দেখি কিংবা ফুটবল বোঝার চেষ্টা করি, আমার কাছে মনে হয়নি সে আসলে ফুটসাল কোয়ালিটির প্লেয়ার। সে অবশ্যই ফুটবলের প্লেয়ার এবং সে দুই পায়ে খুবই ভালো। যারা রয়েছে ধরেন যে 17 ইয়ার 17 বছর বয়সী প্লেয়ার রয়েছে এবং বিৎশোক চাকমা, এদের মাঝে যদি তুলনা করতে বলা হয়, আপনি কাকে এগিয়ে রাখবেন? বাংলাদেশের লোকাল যারা এখানে খেলছে তাদেরকে নাকি বিৎশোক চাকমা? আমি তার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কোন ধরনের 17 আসলে বলছেন? যারা অরিজিনালি 17 নাকি সার্টিফিকেটে 17? আমি একটু বলতে চাই, এর পেছনে কারণ আছে। আপনি কাদের কথা বলছেন? কারণ বিৎশোক চাকমার কিন্তু সেই বয়স চুরি করার সুযোগ নেই, কারণ সে যেখানে আছেন সেখানে বয়স চুরি করার আসলে সুযোগ নেই।
অনেকবারই হয়েছে এবং আপনিও এটা নিয়ে রিপোর্ট করেছেন। হ্যাঁ, তো যাই হোক, তো যদি সত্যি সত্যি তার বয়সী কেউ হয়, আমি মানে বিশ্বক চাকমার এইজের ফুটবলার আমি বাংলাদেশে দেখিনি। তবে আমি আরেকজন ফুটবলারের কথা বলতে চাই, বাংলাদেশে আছে, তাকে ছোট করার একদমই সুযোগ নয়, সেটা হচ্ছে আমাদের মুর্শেদ ফোর্টিজ এফসিতে খেলে থাকে এবং তাকে ফ্যানরা ডাকে হচ্ছে বাংলাদেশের ইয়ামাল, এবং তার খেলার ধরন অনেকটা ইয়ামালের মতো। তো মুর্শেদ যেমন কোয়ালিটির, আমাদের বিশ্বক চাকমা ওই কোয়ালিটির ফুটবলার। হ্যাঁ, অনেক বেশি ক্রিয়েটিভ, অনেক বেশি স্পিডি, অনেক বেশি আত্মবিশ্বাসী। বিশ্বক চাকমাকে আমি যদি মানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কেউ হতাম, আমি বিশ্বক চাকমাকে নার্চারিং করে এইচ লেভেল টিমে, এবং আমার টার্গেট থাকতো তাকে বাংলাদেশ জাতীয় দলে খেলা যখন তার বয়স হয়। তো বিশ্বক চাকমা এত অসাধারণ প্লেয়ার, এরপরে আর বিশ্বক চাকমার সঙ্গে হয়তো বা কোনো যোগাযোগই করা হয়নি। এবং তার বাবা জানিয়েছেন যে মানে এই ক্যাম্পটা শেষ হওয়ার পরে তিনি অনেকদিন ছিলেন, বাংলাদেশে ছিলেন, তার আশা ছিল যে তাকে বাংলাদেশে ডাকা হবে কোনো একটা পর্যায়ের ফুটবলে, কিন্তু সেটা হয়নি। মানে আপনি ধরেন একটা পরীক্ষা দিয়েছেন, হ্যাঁ, যেটা হতে পারে চাকরির পরীক্ষা কিংবা বিশ্ববিদ্যালয় চাকরির পরীক্ষায় ধরলাম, চাকরির পরীক্ষায় আপনি টিকবেন কিনা আপনি জানেন না, কিন্তু পরীক্ষা কেমন দিয়েছেন সেখানে কিন্তু আপনার আত্মবিশ্বাস জন্ম হচ্ছে না, আমি থাকতে পারি। বিশ্বক চাকমার ব্যাপারটা ছিল তাই। আপনি যদি ওখানে দুই একজন পারফর্মারের কথা বলেন, তার মধ্যে বিশ্বক চাকমা থেকে যায়, কিন্তু সেই বিশ্বক চাকমাকে মানে রাঙামাটিতে থেকে গিয়েছিল, বেশ কিছুদিন ছিল বিশ্বক, কিন্তু তাকে ফুটসালের কথা বলা হলো কি হয়েছে কিনা, এবং সে ফুটসালে আসলে খেলতে আগ্রহী না, এবং ফুটসাল না হলে তাকে কিভাবে এইজ লেভেলের রাডারে রাখা যায় এটা নিয়ে আসলে আর কোনো কাজ হয় নাই, এবং শেষ পর্যন্ত বিশ্বক চাকমা হয়তোবা একসময় দেখতে পাবো আরো বড় কোনো পর্যায়ে খেলছে, আমাদের আফসোস করতে হবে তার। এই যে ব্যাপারগুলো, এগুলো আসলে কি ধরনের বার্তা দেয় বাংলাদেশের বাইরে যারা বাংলাদেশি প্রবাসী ফুটবলার রয়েছে, যারা ধরেন যে আসার মতো একটা বাংলাদেশে আসার মতো সম্ভাবনা রয়েছে, তাদের কাছে যখন এই গল্পগুলো যাবে, তারা এটাকে কিভাবে দেখবে? ধরেন আপনি যখন একটা অপরিচিত কোথাও যেতে চাইবেন কিংবা অপরিচিত রাস্তায় হাঁটতে চাইবেন, আপনি দেখবেন যে আগে যারা ওই রাস্তায় পথিক গিয়েছে তাদের যাওয়াটা কতটা মসৃণ ছিল, তাদের পথটা। যদি দেখেন যে না, তাদের অনেক বেশি সমস্যা হচ্ছে, অনেক ঝুঁকি ঝামেলা পোহাতে হচ্ছে, তখন আপনি কিন্তু সরে আসবেন। তো রাস্তা যদি মসৃণ না হয়, আপনি কখনোই আসতে চাইবেন না সেই রাস্তায়। আপনি জামাল ভুঁইয়া যখন বাংলাদেশে প্রথমবার ট্রায়াল দিতে এসেছিল, তখন জামাল ভুঁইয়াকে নিয়ে অনেক হাসি তামাশা হয়েছিল, এবং জামাল ভুঁইয়া প্রথম ধাপে না টিকে চলে গিয়েছিলেন। ওই জামাল ভুঁইয়াকে দেখে অনেকেই কিন্তু সেই সময় আসতে চায়নি। ঠিক একইভাবে যখন হামজা চৌধুরী, সমিত সোমরা অনেক দ্রুত জাতীয় দলে ঢুকে গেল, তখন কিন্তু অনেকেই আরো বেশি আত্মবিশ্বাসী হলো যে না, প্রসেস যদি সহজ হয় আমরাও পারবো। কিন্তু অবশ্যই এখানে ফ্যানদের যে উন্মাদনা, অবশ্যই কাজ করেছে, এবং ফ্যানরা শুধুমাত্র উন্মাদনা দেখায় না, ফ্যানরা এইসব প্লেয়ারদের সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করে, ফ্যানরা এই প্লেয়ারদের অনেক বেশি ইনসিস্ট করে, না তোমাদের আসতেই হবে, অনুরোধ করে যে তোমরা আসো ভাই, তোমরা বাংলাদেশি, তোমাদের রক্ত বাংলাদেশি, এভাবে ইন্সপায়ার করে যে তোমাদের আমরা মাথায় তুলে রাখবো। ফ্যানরা এইভাবে ইন্সপায়ার করার পরই আসলে ফুটবলাররা উদ্বুদ্ধ হয়, এবং সে কারণেই আসে। বাংলাদেশ হংকং ম্যাচ থেকে আমরা আসলে অনেকটাই দূরে সরে গেছি, ম্যাচে আবার ফিরে আসতে চাই। আপনার কাছে কি মনে হচ্ছে যে বাংলাদেশ কি আসলে হংকং চায়নাকে তাদের মাটিতে হারাতে পারবে কিনা? বাংলাদেশ নিজেদের মাঠে একটা ভালো ধরনের সুযোগ তৈরি করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা বাংলাদেশ জেতার মতো পরিস্থিতিতে ছিল, জিততে পারেনি। আসলে দেখেন, যে বলা হয় যে ফুটবল আসলে একজনের খেলা না, একজন দিয়ে জেতা সম্ভব না। আমাদের শুধু হামজা চৌধুরী তো টপ প্লেয়ার, মানে সাউথ এশিয়ার সেরা ফুটবলার, এবং হামজা চৌধুরী কোন মানের প্লেয়ার আপনি কিছু ফুটেজ কিংবা কিছু ছবি দেখলে বুঝতে পারবেন। হামজা যখন গিয়েছে হংকংয়ে, তখন একজন ফ্যান এসেছিলেন যিনি হচ্ছে লেস্টারে হামজার সঙ্গে দেখা হয়েছিল এবং হামজার সঙ্গে একটা ছবি তুলেছিলেন, সেই ছবিটা নিয়ে এসেছেন এবার, যে এই ছবিটা তুমি সাইন করে দাও, ছবিটা প্রিন্ট করে নিয়ে এসেছেন। অর্থাৎ বাংলাদেশের ফুটবলকে তিনি কোন ধরনের উচ্চতায় নিয়ে গেছে এই ঘটনা দিয়েই বোঝা যায়। হ্যাঁ, আমরা সহকর্মী মুশফিকুর রহিমের একটা পাঠানো ভিডিও ফুটেজ আমরা দেখছিলাম, যে মা ছেলে এসে খুব দৌড়ে এসে হামজা চৌধুরীর সঙ্গে ছবি তুলতে যাচ্ছেন, বিমানবন্দরে দেখলাম। এবং এখন যদি বলি যে শুধুই কি হামজা, না, একদমই শুধু হামজা না, হামজা তো টপ ক্লাস, তারপরেই আছেন সমিত সোম, তারপরে আছেন আমাদের ফাহমিদুল, তারপরেই আছেন জায়ান আহমেদ, আমাদের জামাল ভুঁইয়া আছেন, আমাদের তারিক কাজিয়া আছেন। আমাদের টিমকে একেবারেই ছোট করে দেখার সুযোগ নেই, এবং আপনি যদি ঢাকার মাঠে ম্যাচটা দেখেন, আপনি আরো বেশি আত্মবিশ্বাসী হবেন। কোচের কিছু ভুল সিদ্ধান্ত, কিছু প্লেয়ারের ভুল সিদ্ধান্ত, এবং কিছু প্লেয়ার যাদেরকে নিয়ে কোচ আসলে কি বলে নেপোটিজমে ভোগেন, যে সকল প্লেয়ারদের নিয়ে, তাদের কিছু ভুল ছাড়া আপনি এই ম্যাচে বাংলাদেশের আসলে সাদউদ্দিনের দুটো বল আমরা দেখেছিলাম, যে কিভাবে নাটমেক করা হলো সাদউদ্দিনকে,
এই নাটমেক করা হলো, এরপরে হচ্ছে লাস্ট যে গোলটা খায় ওটা সাদ 2বার ক্লিয়ার করার চেষ্টা করেছে, কিন্তু তার যোগ্যতা আসলে কুলায়নি বলটা ক্লিয়ার করার, এবং শেষ পর্যন্ত মিতুল মার্মাকে ফাঁকি দিয়ে বলটা ঢুকে যায়। তো যে একের পর এক ভুল করছেন তাকে আপনি কেন 90 মিনিটস খেলাবেন? এবং এই সাদউদ্দিনের ভুলে কিন্তু বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে সেকেন্ড গোলটা হজম করেছিল। অর্থাৎ ভুলের তালিকা লম্বা হচ্ছে, কিন্তু সাদকে আমরা বারবার দেখতে পাচ্ছি। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই ম্যাচে যদি সাদউদ্দিনকে একটা মিনিটও খেলানো হয় তাহলে ভক্তরা হাভিয়ের কাবরেরাকে আসলে কি করবেন এটা আসলে ভক্তরাই জানেন। হ্যাঁ, কারণ ভক্তরা হয়তো বা মানে তাকে সামনে হয়তো বা পাবেন না, সোশ্যাল মিডিয়া কিংবা হচ্ছে তাদের যে ক্ষোভের জায়গাটা উগরে দিবেন, কিংবা তখন সরাসরি আসলে প্রশ্ন উঠবে যে হাভিয়ের কাবরেরা আসলে এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত। এই প্রশ্ন ভক্তরা তুলবেন যদি এরপরও সাদউদ্দিনকে খেলানো হয় লেফট ব্যাক, রাইট ব্যাক, যে কোনো পজিশনে। কারণ সাদের কথা আমি একটু বলি, সাদের ইতিহাসটা। সাদ এক সময় খেলতে হচ্ছে রাইট উইংয়ে যখন আবাহনীতে ছিল, সেই সাদ কিছুদিন পরে হয়ে গেল ন্যাশনাল টিমে ঢুকলে আবার রাইট ব্যাক। সেই সাদ বসুন্ধরা কিংসে যাওয়ার টাইম বা যাওয়ার আগে থেকে হয়ে গেল লেফট ব্যাক। এরপরে হয়তো বা সাদকে হাভিয়ের কাবরেরা যদি থাকেন হয়তো বা লেফট উইংয়েও খেলাবেন, মিডফিল্ডারে খেলাবেন, শুধুমাত্র হয়তো বা গোল কিপিং পজিশন বাদে সব জায়গায় হয়তো বা খেলাবেন। কিন্তু কেন আসলে খেলে সাদউদ্দিন, কি জন্য আসলে সাদউদ্দিনকে সব পজিশনে খেলানো হয় আমি জানি না ভাই। আশিক, এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে বাংলাদেশের 3টা ম্যাচ গেল। ভারতের সাথে খেলেছে, সিঙ্গাপুরের সাথে খেলেছে এবং হংকং চায়নার সাথে খেলেছে। 3 ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট 1 এবং সবার নিচে অবস্থান করছে। আমি প্রত্যেকটা মিনিট দেখেছি এই 3টা ম্যাচের, আপনিও দেখেছেন। আমার কাছে মনে হয়েছে যে এই 3টা ম্যাচ থেকে বাংলাদেশ অন্তত 5 পয়েন্ট তারা সংগ্রহ করতে পারত। আপনার কাছে কি মনে হয়? আমি একটু ব্যাখ্যা দিই। আপনি বলছেন যেটা, আমি প্রথমে চলে যাব শিলং ম্যাচে, ইন্ডিয়ার এগেইনস্টে ভারতের শিলংয়ে যে ম্যাচে হামজা চৌধুরীর অভিষেক হয়েছিল। ওই ম্যাচে ভারত গোল খায়নি, এজন্য হচ্ছে ভারত সেলিব্রেট করেছে ভারতের ফ্যানরা, ভারতের ফুটবল কন্টেন্ট ক্রিয়েটররা আসলে কারণ খুঁজে পায়নি যে কেন আসলে ভারত গোল হজম করেনি। অসংখ্য চান্স ক্রিয়েট হয়েছে, গোলকিপার ছিলেন না, সেটাও গোল হয়নি। স্ট্রাইকার আলামিনকে ওই ম্যাচে খেলানো হয়নি, আলামিনকে খেলানো হয়নি, অথচ অন্যরা যারা ফরওয়ার্ড পজিশনে ছিল একের পর এক ভুল করে যাচ্ছেন। সেই ম্যাচে আসলে গোল কেন হয়নি, বাংলাদেশ কেন গোল দিতে পারেনি, এই নিয়ে ভারতীয়রাই রিসার্চ করেছেন। গেল ম্যাচ, ওই ম্যাচে আসলে বাংলাদেশ 3 পয়েন্টে ডিজার্ভ করে, 3 পয়েন্টই পায়, কারণ হামজা চৌধুরীকে বিট করে ওই ম্যাচে আসলে গোল দেওয়ার ক্ষমতা ভারতের ছিল না। এরপরে চলে আসে সিঙ্গাপুর ম্যাচে। সিঙ্গাপুর ম্যাচে যদি সাদউদ্দিন ওই ভুলটা না করতেন, রাকিবের গোল হতো 1, সিঙ্গাপুরের গোল হতো 1 পয়েন্ট হতো ভাগাভাগি। আর এই ম্যাচটাতে যে হামজা চৌধুরীর লিড ধরে রাখা, আসলে 13 বা 17 মিনিটে লিড ধরে রাখা, এটা সো টাফ। কিন্তু 3-3-এ ড্র, পৃথিবীর যে কোনো দেশ হলে এই ম্যাচ আসলে 3-3-এ ড্র করে নিয়েই ম্যাচ মাঠ থেকে বের হতো। কারণ ওই সিচুয়েশনটা ছিল এমন, বল আউট হোক কিংবা বল কিছু একটা হলেই শেষ বাঁশি দিয়ে দেবেন রেফারি আসলে অপেক্ষা করছিলেন মানে কোন সুযোগে বাঁশিটা দিবেন, সময় শেষ, কিন্তু তার আগেই গোল হয়ে গেল। সবাই আসলে মানে হামজা চৌধুরী কান্নায় ভেঙে পড়লেন, সমিত সোম কান্না শুরু করলেন। তো এই সিচুয়েশনগুলো আসলে, এবং ওইখানে সাদের সুযোগ ছিল বলটা ক্লিয়ার করার। আশিক, বাংলাদেশ এবং হংকং চায়নার যে ম্যাচ, অ্যাওয়ে ম্যাচ বাংলাদেশের জন্য, সেখানে আপনার প্রেডিকশন আসলে কি হবে? প্রেডিকশন করাটা আসলে খুব বেশি কঠিন পেয়ার, কারণ হচ্ছে দেখেন যে মানে সাংবাদিকের আগে আমি প্রথমে একজন বাংলাদেশি, আমি যাই প্রেডিক্ট করতে যাই, যাই প্রেডিকশন দিতে যাই, আমার প্রথমে আমার মাথায় আসবে যে আমার দেশের জয় দরকার এখানে। তো এইখানে আমি প্রেডিকশন আসলে করতে যাব না। তারপরে আমার কাছে কেন যেন মনে হচ্ছে ম্যাচটা ড্র হবে। এই ম্যাচটাও হয় ড্র হবে, না হলে বাংলাদেশ 3-1 গোলে হারবে। ড্র না হলে বাংলাদেশ 3-1 গোলে হারবে। এবং আলোচনার মধ্যে ছিলাম তো, আসলে আমরা তো শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক কথা বলে ফেলেছি ভক্তদের জায়গা থেকে, কিংবা হচ্ছে হাভিয়ের কাবরেরাকে নিয়ে, কিংবা হচ্ছে ফ্যান নিয়ে, সিন্ডিকেট নিয়ে। আসলে এই কথাগুলো না আমার কথা না, এই কথাগুলো আপনি স্টেডিয়ামের বাইরে যান, কিংবা হচ্ছে ফ্যান গ্রুপগুলোতে যান, কিংবা হচ্ছে যান যারা ফুটবল ভালোবাসে, ফুটবল পছন্দ করে, কিংবা সেসব সাবেক ফুটবলারদের কাছে যান যারা আসলে লাইমলাইটের বাইরে, যারা শুধুমাত্র উচিত কথা বলেন, যেসব ফুটবলার সাবেক আছেন, সবাই আমার মতো করে একই কথাই বলবে। হয়তোবা কেউ ক্যামেরায় বলবে, কেউ অফ দ্য রেকর্ড বলবে, কথাগুলো বাস্তব। এবং এই কথাগুলো আপনি যখন হচ্ছে, হয়তোবা আপনি অনেকে ক্যামেরায় অনেক কিছু দেখাতে পারবেন না, অনেক প্রমাণ দেখাতে পারবেন না, কিন্তু আপনার চোখের সামনে অনেক কিছু দেখবেন, অনেক তথ্য আপনার চোখের সামনে ভেসে বেড়াবে, অনেক দৃশ্য আপনি দেখবেন, হয়তোবা ক্যামেরা বন্দি করতে পারবেন না, কিংবা কিছু কারণে আপনি দেখাতে পারবেন না, কিন্তু বাস্তবতা আসলে এটাই। আমাদের ফুটবলটা আসলে হাওয়ার উপরে টিকে আছে, আমাদের ক্রিকেটটা যেমন হাওয়ার উপরে টিকে আছে, আমাদের ফুটবলটা আসলে হাওয়ার উপরে টিকে আছে। দেখবেন যে ক্রিকেট বোর্ডে যখন
আফগানিস্তানের যখন হচ্ছে বাংলাদেশ হারলো তখন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কতজন ছিলেন বাংলাদেশের বোর্ড পরিচালকরা, মানে একইভাবে। কিন্তু আফগানিস্তানের আসলে কয়জন ছিলেন? ঠিক একইভাবে ফুটবলে যখন আসলে বাংলাদেশের ফুটবল ফেডারেশন থেকে বা হচ্ছে বাংলাদেশ টিম যখন যায় কোনো ট্যুরে, ধরেন যে এমনও হয় যে দুইটা টিম, ধরেন এইজ লেভেলের টিম একটা ট্যুরে আছে, আবার হচ্ছে ইসের একটা টিম মানে জাতীয় দল একটা ট্যুরে আছে। তো এমন হয় যে কেউ কয়েকজন কর্মকর্তা এইজ লেভেলের টিমের সাথে ট্যুরে গিয়েছিলেন, কিংবা জাতীয় দলের টিমের সাথে ধরেন কয়েকজন কর্মকর্তা ট্যুরে গিয়েছিলেন। এখন জাতীয় দলের খেলা শেষ, তারা দেশে না ফিরে এখন হচ্ছে এইজ লেভেলের টিমটা যেখানে আছে আরেকটা দেশে, তখন তারা ওইখানে চলে যায়। তো আসলে বাংলাদেশে আসলে কালচারটাই এমন, আমরা সুযোগ পেলে আসলে নিজের চেহারা কতটুকু দেখাতে পারলাম, কিংবা হচ্ছে দলকে ব্যবহার করে কত দেশ ঘুরতে পারলাম, এটাই আসলে আমরা বেশি করি, যে কারণে হচ্ছে ফুটবলের উন্নয়ন বা ক্রিকেটের উন্নয়নটা হচ্ছে না। আশিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ পেয়ার। এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে বাংলাদেশের চতুর্থ ম্যাচ প্রতিপক্ষ হংকং চায়না, যাদের বিপক্ষে ঢাকায় অবিশ্বাস্যভাবে হেরে গিয়েছিল। হাভিয়ের কাবরেরা এবার কি করবেন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের ফ্যানদের মনে। রহমান পেয়ার, স্টার নিউজ।